হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আজকের ভিডিওতে আমরা দেখব উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন এলে কতটা লিখতে হবে, কোন প্রশ্নের ক্ষেত্রে কিভাবে ছবিটা আমরা আঁকবো এবং লিখবো কিভাবে উত্তরটা, যাতে সেটা 3 মার্কসেরই আসুক বা 5 মার্কসেরই আসুক, আমরা যাতে ফুল মার্কস পাই। সমস্তটা যদি বুঝে নিতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখবে। চলো আমরা সমস্ত বিষয়গুলি একে একে বুঝে নিই। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা এলে প্রথমেই বলি এই ছবিটা দিতে হবে। এই যে দেখো, কারণ আমরা বায়ুমণ্ডলকে উষ্ণতার ভিত্তিতে 6টি স্তরে ভাগ করি। এইভাবে খাতায় 6টি স্তর আঁকবে তোমরা: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এবং ছবিটার আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে, দেখো এই ছবিটার এই যে হরাইজন্টালি আমাদের যে কোনো, তোমরা যখন গ্রাফ পেপারে অঙ্ক করো দেখবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষে আমরা কিছু একটা মান দেখাই এবং ওয়াই অক্ষে কিছু একটা মান দেখাই। তো এখানে এই ছবিটার এখানে এক্স অক্ষ বরাবর তাপমাত্রা দেওয়া আছে। তাপমাত্রা দেখো এখানে 0, মাঝখানটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড 0। এদিকে হচ্ছে প্লাস, অর্থাৎ উষ্ণতা বা তাপমাত্রা বাড়ছে বোঝাচ্ছে, +20, +40, +60। এবং এই দিকে বাঁ দিকে হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা কমছে বোঝাচ্ছে, তাই -20, -40, -60, -80। এইভাবে তাহলে আমরা অনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে বোঝাবো এবং উল্লম্ব অক্ষ বরাবর আমরা উচ্চতা দেখাবো, কারণ বায়ুমণ্ডলীয় স্তরগুলো নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে দেখো, যে স্তর যত কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত, আমরা সেই স্তরের ঊর্ধ্বসীমায় সেই উচ্চতাটা লিখে দেবো। এখানে তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের জাস্ট চোখের আন্দাজে 6টি স্তর দেখালেই হবে, কোনো চিন্তা করার কারণ নেই যে উচ্চতাগুলো ঠিকঠাক আঁকা হলো কিনা। এরকম অনেকে ভাবো যে আমি স্তরটা, অনেকে ভাবো যে একটু কি বেশি চওড়া করে ফেললাম, কেউ ভাবো একটু কম চওড়া করে ফেললাম। তাদেরকে বলি, ভূগোলের ছবি তোমাকে বিষয়টা বোঝানো নিয়ে কথা, তুমি 6টা স্তর দেখালেই হলো। এবং তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা স্তরের বর্ণনা আসে না, সাধারণত 2টি স্তর বর্ণনা করতে দেয়, বা 3 মার্কসের এলে হয়তো একটি স্তর বর্ণনা করতে দেবে। সেক্ষেত্রে যে স্তর দুটি পরীক্ষায় আসবে বা একটি স্তর এলে শুধুমাত্র তোমরা ছবির মধ্যে সেই স্তরটি দেখাবে। তাহলে দেখো আমি এখানে 6টি স্তরই এঁকেছি এবং প্রত্যেকটি স্তরের উচ্চতায় আমরা এখানে কিলোমিটার দিয়ে দেখিয়েছি। 18, 50, 80, এখানে হচ্ছে 500, এখানে 1500 এবং সর্বশেষ আমরা কি জানি, বায়ুমণ্ডলের 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার বায়ুমণ্ডলের, তাই এখানে 10,000 কিলোমিটার। তাহলে উচ্চতা ওয়াই অক্ষ বরাবর বা উল্লম্ব ভাবে আমাদের উচ্চতা দেখানো হয়েছে। এবার দেখো, তোমাদের বইয়ের মধ্যে দেখবে এই স্তরগুলোর এখানে প্লেনের ছবি দেওয়া আছে, জেট প্লেনের ছবি দেওয়া আছে, প্যারাশুটের ছবি দেওয়া আছে। এগুলো কিচ্ছু তোমাদের পরীক্ষায় আঁকতে হবে না, শুধুমাত্র তোমরা স্তরগুলোর নাম লিখবে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। নামগুলো যেন অবশ্যই পরপর থাকে, পরপর মনে রাখবে এবং অবশ্যই প্রত্যেকটা স্তরে শেষ সীমার নাম আছে। ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ; স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ। পজ মানেই হলো থামা, অর্থাৎ এখানে ট্রপোস্ফিয়ার স্তরের শেষ হচ্ছে। স্ট্র্যাটোপজ মানে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর শেষ হচ্ছে।
প্রত্যেকটা এইভাবেই মেসোপজ পর্যন্তই আমরা সাধারণত ধরি। তো এখানে মেসোস্ফিয়ার স্তরের শেষ সীমানা, তাই প্রত্যেকটা স্তরের শেষ সীমানায় আমরা সেই স্তরের নাম দিয়ে পজ কথাটা যুক্ত করব। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের এই যে রেখাটা গেছে, এটি হলো উষ্ণতা রেখা। এই রেখাটা দিয়ে আমরা উষ্ণতাকে হাইলাইট করছি। তোমরা পেন্সিলেই আঁকবে পুরো ছবিটা এবং এই রেখাটিও পেন্সিলেই দেবে। তাহলে দেখো এই রেখাটা দেখো ট্রোপোস্ফিয়ারে ক্রমশ মাইনাসের দিকে গেছে। কারণ কি, আমরা পরবর্তীতে যখন ট্রোপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য পড়ব দেখব ট্রোপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর, বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, এবং এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায় নির্দিষ্ট হারে। তো সেই হারটা হলো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার, যেটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। তাই আমরা ট্রোপোস্ফিয়ারে দেখো তাহলে যত উচ্চতা বৃদ্ধি হয়েছে উষ্ণতা তত কমেছে। উষ্ণতা কমে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সেই উষ্ণতা বাড়তে থাকবে এবং ট্রোপোস্ফিয়ার স্তরে উষ্ণতা কমতে কমতে মাইনাসে পৌঁছে যায় এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মনে রাখবে সেই উষ্ণতা বাড়তে বাড়তে মাইনাস থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমানায় অর্থাৎ স্ট্র্যাটোপজ স্তরে, যেখানটা স্ট্র্যাটোপজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তর শেষ হচ্ছে, সেখানে উষ্ণতা গিয়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই একটু ছবিটা আঁকার সময় লক্ষ্য করবে এই জিরোটার সাথে যেন এইখানটা একটা যেন সংযুক্ত থাকে। দেখো আমরা যদি 0 ডিগ্রি থেকে এখানে একটা উল্লম্ব লাইন টানি তাহলে চোখের দেখায় দেখো এটা 50 কিলোমিটার উচ্চতা। অর্থাৎ এখান থেকে একটা তোমাদের এসএকিউ আসে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের সর্বোচ্চ সীমানায় উষ্ণতা কত হয় বা স্ট্র্যাটোপজ অঞ্চলে, তো সেটা হলো 0 ডিগ্রি। মানে ভাবো উষ্ণতা মাইনাসে পৌঁছে গেছিল ট্রোপোস্ফিয়ার স্তরে, সেখান থেকে বাড়তে বাড়তে 0 ডিগ্রি হলো, 0 ডিগ্রিটা হলো স্ট্র্যাটোপোজে। এবং স্ট্র্যাটোপোজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী যখন মেসোস্ফিয়ার স্তর পড়বে, মেসোস্ফিয়ারে উষ্ণতা আরো কমবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এবং মেসোস্ফিয়ার স্তরের মেসোপোজ সীমানায় উষ্ণতা সব থেকে কমে যায়। তাই এখানে তোমরা এই টেম্পারেচার রেখাটাকে একদম উষ্ণতা হ্রাসের যে হার দেখাচ্ছ এই দিকে টেনে দেবে। চোখের দেখা এগুলোর কোনো মাপ নেই, কোনো একদম মেপে পরীক্ষার হলে কোনো আঁকতে যাবে না, তাহলেই কিন্তু সময় নষ্ট হবে। চোখের দেখায় একদম উষ্ণতা রেখাটাকে মাইনাসের দিকে, অর্থাৎ এখানে হয়ে যায় -80 থেকে -90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মেসোস্ফিয়ারের মেসোপোজ অঞ্চলে উষ্ণতা হয়ে থাকে। তো তাই একদম দেখো -80 সীমানায় পৌঁছে গেছে। এবং মনে রাখবে তাহলে দেখো প্রথম 3টে স্তর উষ্ণতা রেখাটা এইভাবে মনে রাখো, কমছে বাড়ছে আবার কমছে। এবং তারপর দেখো এই যে মেসোপোজ স্তরটা মেসোপোজ গেল অর্থাৎ মেসোস্ফিয়ার শেষ হলো, তারপর কিন্তু আর কখনো উষ্ণতা কমবে না, তারপর কিন্তু উষ্ণতা বাড়বে। সেই কারণেই স্তরটার নাম থার্মোস্ফিয়ার। থার্মো কথার অর্থই কি তাপমাত্রা, থার্মাল তাপমাত্রা, অর্থাৎ এই থার্মোস্ফিয়ার স্তর থেকে উষ্ণতা একদম বাড়তে শুরু করে এবং এই থার্মোস্ফিয়ার স্তরে উষ্ণতা বাড়ার হার সর্বাধিক। তাহলে এখান থেকে তোমরা উষ্ণতা রেখাটাকে একদম প্লাসের দিকে নিয়ে যাও, অর্থাৎ উষ্ণতা আর কমবে না। তাহলে এই গেল ছবিটার বৈশিষ্ট্য। ছবিটা তোমরা যদি একবার মাথায় গেঁথে নাও তাহলে আশা করছি এই উত্তরটা লিখতে তোমাদের অনেক সুবিধা হবে।
এবার চলো তোমরা পরীক্ষায় কিভাবে উত্তরগুলো লিখবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, এইভাবে আমরা নোটসটা দেখে নিই। বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে স্তরগুলির নোটসটা দেখার আগে আমাদের আর একটি বিষয় সম্পর্কে একটু বুঝে নিতে হবে। বায়ুমণ্ডলীয় সমস্ত স্তরগুলোই নিরক্ষীয় অঞ্চলে বিস্তার বেশি থাকে এবং নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বিস্তার কমতে শুরু করে এবং মেরু অঞ্চলে সব থেকে বিস্তার কমে যায়। কারণ কি? কারণ আমরা কি জানি, পৃথিবীর অভিগত গোলকাকৃতির জন্য নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর অভিকর্ষজ প্রভাব কম থাকে, তুলনামূলকভাবে মেরু অঞ্চলে অভিকর্ষজ প্রভাব বেশি থাকে। সুতরাং কি মেরু অঞ্চলে বায়ুমণ্ডলকে পৃথিবীর কেন্দ্রের দিকে বেশি হারে আকর্ষণ করতে থাকে বা টেনে থাকে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সেই টানের হার অপেক্ষাকৃত কম, অর্থাৎ সেই আকর্ষণ করার যে ক্ষমতা, সেই অভিকর্ষজ প্রভাব কম। সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে গ্যাসীয় উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মেরু অঞ্চলে তুলনামূলকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকার যে বিস্তার, অর্থাৎ বিস্তৃতভাবে থাকার পরিমাণটা কম। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের উপাদানগুলির বিস্তার বেশি হয় এবং মেরু অঞ্চলে বায়ুমণ্ডলীয় উপাদানগুলির বিস্তার কম হয়। এই কারণেই বায়ুমণ্ডলীয় স্তরগুলির বিস্তার আমরা দেখব নিরক্ষীয় অঞ্চলে বেশি এবং মেরু অঞ্চলে কম। চলো এবার আমরা নোটসটা দেখে নিই। দেখো, এই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো ও বর্ণনা দাও। উষ্ণতার তারতম্যের অথবা ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য বর্ণনা করো। এইভাবেই পরীক্ষায় আসে, যে কোনো একটি বা দুটি স্তর তোমাকে লিখতে দেয়, কিন্তু মনে রাখবে পরীক্ষায় একটি স্তরের বর্ণনায় আমাদের প্রশ্নয় আমাদের উত্তর লিখতে হোক বা দুটি স্তরের উত্তর লিখতে হোক, পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ভূমিকা পাঠটা লিখে আসতে হবে। অর্থাৎ একদম যেগুলো বেসিক ইন্ট্রোডাকশন, আমাদের পৃথিবীর গায়ে যে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বিস্তৃত আছে, অর্থাৎ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে আমরা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে 6টি স্তরে ভাগ করি। এটি তোমাদের এসএকিউ আসে, মনে রাখবে 6টি স্তরে ভাগ করি। যেমন হলো, নামগুলো তোমরা দিলে, ট্রোপোস্ফিয়ার 1 নম্বর দিয়ে, 2 নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো রোমান হরফে দেওয়ার চেষ্টা করো বা ABCD দিয়েও দিতে পারো। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, 4 নম্বর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, 5 নম্বর এক্সোস্ফিয়ার, 6 নম্বর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এইটুকু তোমাকে লিখতেই হবে, বিশেষ করে যদি 5 মার্কসের আসে। এই পর্যন্ত লিখে তারপর তোমাকে যে স্তরটি সম্পর্কে বর্ণনা চাইবে প্রশ্নে, তুমি সেই স্তরটি সম্পর্কে লিখবে। ধরো তোমার পরীক্ষায় এসেছে ট্রোপোস্ফিয়ার স্তরের বর্ণনা, তাহলে প্রথমে ট্রোপোস্ফিয়ার স্তরের অর্থটা আমরা দেখে নিই। পরীক্ষায় কিন্তু চেষ্টা করো এইভাবে পয়েন্ট করে করে লেখা, অর্থ, সংজ্ঞা, বিস্তার, বৈশিষ্ট্য। তাহলে দেখো, এইভাবে পড়লে এখান থেকে যাই এসএকিউ বা এমসিকিউ এলে তোমরা সহজেই উত্তর করে আসতে পারবে। তাহলে দেখো, গ্রিক শব্দ ট্রোপোস কথার অর্থ হলো টার্বুলেন্স অর মিক্সিং, অর্থাৎ মেশানো বা অশান্ত। যারা ইংরাজিগুলো মনে রাখতে পারবে, পরীক্ষায় লিখতে পারবে, খুব ভালো। আমার যে সমস্ত ভাই বোনেরা ভাবছো যে না ইংরাজি টার্মগুলো আমাদের মনে থাকছে না, খুব কঠিন মনে হচ্ছে, তারা সিম্পল বাংলা টার্ম লিখবে
আর অবশ্যই কিন্তু এই কথাগুলো কোটেশনের মধ্য দিতে হবে। এই কোটেশনের মধ্য দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ট্রোপোস কথার অর্থ হলো মেশানো বা অশান্ত, এবং স্ফিয়ার কথার অর্থ হলো অঞ্চল বা মণ্ডল। তাহলে ট্রোপোস্ফিয়ার সমগ্র এই স্তরটির অর্থই হলো মিশ্রিত বা অশান্ত অঞ্চল। এবার কেন অশান্ত সেটা আমরা বৈশিষ্ট্য পড়লেই জেনে যাব। তাহলে দেখো, প্রথমের সংজ্ঞা তাহলে কি আমরা কি দেখলাম? বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর ট্রোপোস্ফিয়ার, যেটি পরিবর্তনশীল এবং যেখানে বিভিন্ন উপাদানগুলো মিশ্রিত অবস্থায় আছে। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের বিভিন্ন উপাদান মিশ্রিত পরিবর্তনশীল স্তরটিকে আমরা বলি ট্রোপোস্ফিয়ার। এবার চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো, ট্রোপোস্ফিয়ার স্তরের বিস্তার, এই যে বিস্তারটা দেখো, আমি এর আগেই বুঝিয়েছি যে নিরক্ষীয় অঞ্চলে বেশি হবে বিস্তার। তাই নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার 16 থেকে 18 কিলোমিটার। ক্রান্তীয় অঞ্চলে দেখো কিছুটা কমেছে, 12 থেকে 14 কিলোমিটার, এবং মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার। তোমাদের এই ট্রোপোস্ফিয়ার স্তরের নিরক্ষীয় অঞ্চলে বিস্তার আর মেরু অঞ্চলের বিস্তার, এই দুটো মনে রাখলেই হবে। এগুলো কিন্তু এসএকিউ হিসাবেও আসে। তাহলে দেখো, ডবল হয়ে যাচ্ছে। ট্রোপোস্ফিয়ারে 16 থেকে 18 আর মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো, বৈশিষ্ট্য, তোমরা চেষ্টা করবে পরীক্ষায় কিন্তু বৈশিষ্ট্য মিনিমাম 3 থেকে 4টে বৈশিষ্ট্য দিয়ে আসতে। উষ্ণতা খুব গুরুত্বপূর্ণ একটি শর্ট কোশ্চেন, তোমাদের খুব পরীক্ষায় আসে। ট্রোপোস্ফিয়ার স্তরে প্রতি 1000 মিটার, 1000 মিটার মানে কি? 1000 মিটার মানে 1 কিলোমিটার। তাহলে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার ওপরে উঠি, ধর এটা ভূপৃষ্ঠ থেকে আমরা যদি 1 কিলোমিটার ওপরে উঠি, ট্রোপোস্ফিয়ার স্তরে আমরা আগের ছবিটাতেই দেখেছিলাম। তাহলে এখানে কি হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। তাহলে সেই উষ্ণতা হ্রাস বা কমার হার কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটি হলো ট্রোপোস্ফিয়ার স্তরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই যে উষ্ণতা কমে যাচ্ছে বা উষ্ণতা হ্রাস হচ্ছে, একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। এই কারণেই দেখো, ঊর্ধ্বসীমায় উষ্ণতা কমে নিরক্ষীয় অঞ্চলে হয় 80 ডিগ্রি সেন্টিগ্রেড, -80 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং মধ্য অক্ষাংশে হয় -58 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের বৈশিষ্ট্য লেখার সময় এই পর্যন্ত লিখলেই হবে যে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। পরবর্তীতে দেখো উপাদান। বায়ুমণ্ডলের গঠনকারী উপাদানগুলোর বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা 75% এই স্তরে বিরাজ করে। কারণ কি? ট্রোপোস্ফিয়ার স্তর ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর। আর আমরা কি জানি? বায়ুমণ্ডলের 97% উপাদান 29 কিলোমিটারের মধ্যে থাকে। তাই ট্রোপোস্ফিয়ার স্তরেই বায়ুমণ্ডলের উপাদানগুলোর 75% বিরাজ করছে। 3 নম্বর পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। কেন ট্রোপোস্ফিয়ার স্তরকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলবো? দেখো, বায়ু প্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ, অর্থাৎ যাবতীয় আবহিক ও বায়বীয় গোলযোগ এই ট্রোপোস্ফিয়ার স্তরে সংঘটিত হচ্ছে। তাই আমরা এই ট্রোপোস্ফিয়ার স্তরকে বলছি ক্ষুব্ধ মণ্ডল। এই প্রশ্নটাও তোমাদের 1 মার্কসে আসে বা অনেক সময় 2 মার্কসেও দেয়, যে ট্রোপোস্ফিয়ার স্তরকে কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তখন তোমাদের ট্রোপোস্ফিয়ার স্তরের অর্থটা দিতে হবে, কত কিলোমিটার পর্যন্ত বিস্তার সেটি লিখতে হবে, এবং তার সাথে এই কথাটি লিখতে হবে। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, দূষক।
বায়ু দূষণকারী প্রায় সমস্ত উপাদানই এই স্তরে অবস্থান করে, স্বাভাবিক। এই কারণেই আমাদের ভূপৃষ্ঠে আমরা মানুষজন বসবাস করি এবং এখানে বায়ু দূষণ হলে আমরা সেটা উপলব্ধি করতে পারি। পরবর্তী পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো ট্রপোপোজ। ট্রপোপোজ কি? পস মানে কি থামা। তাহলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রায় 3 কিলোমিটার অংশে, এত কত কিলোমিটার এই ট্রপোপোজের বিস্তার এটা আছে না তোমাদের, তোমরা শুধুমাত্র ট্রপোস্ফিয়ার স্তরের বিস্তারটুকুই মনে রেখো। ট্রপোপোজের বিস্তার 3 কিলোমিটার অংশে, এটা যাদের মনে থাকবে ভালো, না হলে কোনো চাপ নিতে হবে না, এটা মনে রাখার ক্লাস 10-এ সাধারণত এটা আসে না। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রায় 3 কিলোমিটার অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না, একে বলা হয় ট্রপোপজ। তোমরা এইভাবে লিখবে যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। এবার আমি একটু বুঝিয়ে দিই। দেখো, উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না মানে কি? পস মানে কি? থামা। অর্থাৎ এখানে ওই যে উষ্ণতার হ্রাস হচ্ছিল বা বৃদ্ধি, এগুলো কিচ্ছু হয় না। অর্থাৎ উষ্ণতা যে হ্রাস হচ্ছিল ট্রপোস্ফিয়ার স্তরে, ওই 3 কিলোমিটার অংশে সেখানটা থেমে যায় সবকিছু, অর্থাৎ একটা স্থির বা কনস্ট্যান্ট অবস্থায় পৌঁছায়। সেই কারণে আমরা ওই অংশটাকে বলছি ট্রপোপজ। তাহলে এই গেল ট্রপোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য। আশা করছি তোমরা পরীক্ষায় যদি ট্রপোস্ফিয়ার স্তরটি আসে তোমরা লিখতে পারবে। অর্থ, বিস্তার, বৈশিষ্ট্য এগুলো দিতে হবে এবং সংজ্ঞা। এবার চলো আমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেটি ট্রপোস্ফিয়ার স্তরের পরে থাকছে। তাহলে এটিও গ্রিক শব্দ। গ্রিক শব্দ স্ট্র্যাটোস কথার অর্থ হলো শান্ত এবং স্ফিয়ার কথার অর্থ অঞ্চল। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অর্থ হলো শান্ত অঞ্চল বা শান্ত মণ্ডল। দেখো, কথাটার মধ্যেই আমরা এই স্তরের একটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম, শান্ত অঞ্চল। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি শান্ত থাকে। তারপরে দেখো সংজ্ঞা। ট্রপোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার ট্রপোপজ থেকে, কারণ ট্রপোপজ মানে ট্রপোস্ফিয়ারের শেষ, ট্রপোপজ থেকে ঊর্ধ্বে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই 50 কিলোমিটার এটি তোমাদের মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার হিসাবে। পরে দেখো একটি ছবি দেওয়া আছে, এটি রায়মার্টিন সহায়িকা, কিন্তু ছবিটা হলো ইনকমপ্লিট। আমি ছবিটা কিন্তু কমপ্লিট করে এঁকেছি, এঁকে তোমাদের প্রথমেই দেখিয়েছি ভিডিওর। ছবিটাতে তোমাদের 4টি স্তর দেওয়া আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। পরবর্তী স্তরগুলো কিন্তু দেওয়া নেই, তোমরা কমপ্লিট ছবিটা আমার ভিডিওর প্রথমটা দেখে খাতায় এঁকে নিতে পারো। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য, উষ্ণতা। তাহলে আমরা কি দেখেছিলাম? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ঊর্ধ্বসীমা মানে কত? 50 কিলোমিটার। 50 কিলোমিটার এখানে উষ্ণতা বেড়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি তোমাদের এসএকিউ হিসাবে পরীক্ষায় আসে বা এমসিকিউ হিসাবেও আসে, তাহলে এখানটা তোমাদের মনে রাখতে হবে। 2 নাম্বার হলো ওজোন স্তর। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আমরা একটা পয়েন্ট বলতে পারি, ওজোন স্তর। এই স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর শুরু হচ্ছে ট্রপোপজের পর 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেই স্তরে 20 থেকে 35 কিলোমিটার। এই উচ্চতাটা বিভিন্ন পেতে পারো, কোনো বইয়ে 20 থেকে 35, কোনো বইয়ে 15 থেকে 30 বা 15 থেকে 35 এইরকম থাকে। অর্থাৎ 5 কিলোমিটারের এদিক ওদিক মান দেওয়া থাকে। 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি। যে ওজোন স্তর আমাদের সমগ্র জীবকুলকে, ভূপৃষ্ঠে বসবাসকারী জীবকুলকে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে।
সেই ওজোন স্তরের অস্তিত্ব কোথায় দেখা যাচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এই অংশকে ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তর নিয়ে কিন্তু তোমাদের অনেক এসএকিউ বা অনেক কিছু ইনফরমেশন আছে, যেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো। তাহলে এই অংশকে ওজোন লেয়ার বা ওজোন স্তর বলা হয় এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগতের হাত থেকে রক্ষা করে। এই অতিবেগুনি রশ্মি শোষণের কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। তাহলে এখানে আমরা জেনে গেলাম স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উষ্ণতা কেন বৃদ্ধি পায়। এবার চলো আমরা দেখে নিই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা যে প্রথমেই দেখেছিলাম স্ট্র্যাটোস্ফিয়ারের অর্থই হলো শান্তমণ্ডল। কেন? দেখো, তাহলে ট্রোপোস্ফিয়ারের বাংলা নাম কি ছিল? ক্ষুব্ধমণ্ডল। অর্থাৎ সেখানে ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টিপাত সব হয়। ঠিক তার বিপরীত অবস্থান বিরাজ করে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। কারণ এখানে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি কোনো কিছুই হয় না, অর্থাৎ আবহিক গোলযোগ এখানে হয় না। এই কারণে এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল এবং এই কারণেই জেট বিমানগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে। তাহলে তোমাদের এখান থেকেও একটা এসএকিউ বা এমসিকিউ হয় যে জেট বিমান কোন স্তরে চলাচল করে, ওজোন স্ফিয়ার বা ওজোনের লেয়ার কোন স্তরে দেখা যায়, বা 2 নম্বরের আসতে পারে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে কেন শান্তমণ্ডল বলা হয়। পরবর্তী বৈশিষ্ট্যটাও একটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটোস্ফিয়ার স্তর মেরু অঞ্চলে মাঝে মাঝে কি হয়? মেরু অঞ্চল মানে সারাক্ষণ হিমশীতল বরফ, উষ্ণতা সর্বদা হিমাঙ্কের নিচে, সেখানে তাই বরফের কেলাস দ্বারা এক প্রকার মেঘ দেখা যায়, যাকে বলা হয় মুক্তা মেঘ বা মৌক্তিক মেঘ বা ইংরেজিতে মাদার অফ পার্ল ক্লাউড। এটা দিয়েও তোমাদের একটি এসএকিউ বা এমসিকিউ পরীক্ষায় আসে যে জননীর মুক্তা মেঘ বা মৌক্তিক মেঘ কোথায় দেখা যায়, কোন স্তরে দেখা যায়। তাহলে মাদার অফ পার্ল ক্লাউড কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এবং ট্রপোস্ফিয়ারের শেষ সীমানাকে যেমন আমরা ট্রপোপজ বলেছিলাম, একইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বা শেষ সীমায় যেখানে উষ্ণতা অপরিবর্তিত থাকছে সেই অংশটিকে আমরা স্ট্র্যাটোপজ বলে থাকি। এই গেল তোমাদের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে যাবতীয় বর্ণনা। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী স্তরগুলির আলোচনা নিয়ে।